আমি নিজে দেখেছি ওগুলা বাংলাদেশে করতেছি। তারপরে আরেকটা ওটা আমি দেখার সুযোগ হয় নাই, বাংলাদেশের এক মানে কি বলে এটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওই দেশে চাকরি নিয়ে গেছে। তো চাকরি নিয়ে যাওয়ার পরে উনি দেখছে যে ওই কনস্ট্রাকশনের কাজ খুব লাভজনক। পরে ওই 2010 সালের মধ্যে উনি এই দেশ থেকে 8 জন বিএসসি ইঞ্জিনিয়ার নিয়ে গেছে। এত বড় মানে ফার্ম উনি করে গেছে, কনস্ট্রাকশন ফার্ম। তো এইভাবে আমাদের দেশের খুব বেশি লোক বলা যাবে না, কিন্তু বেশ কিছু লোক ওইখানে কিন্তু সেটেল হয়ে গেছে। তো সেই জন্য ওনাদের খুব ইচ্ছা হলো যে আমরা দেশ যাই, কারণ আমাদের দেশে তো কয়েকদিন পরে বাড়ি করার জায়গা পাওয়া যায় না, যে অবস্থা হচ্ছে। কিন্তু ওইখানে হিউজ পরিমাণ জায়গা, 100 বিঘা 200 বিঘা 300 বিঘা জায়গা আমরা ইজিলি করতে পারবো, সব দিতে পারবো। ওই পরে যারা আসছে ওনাদের সিগনেচারটাও নিলে ভালো হয়। তো এইটা করার জন্যে ওই দেশের লোক মানে ওইখানের একজন সিটিং এমপি, ওই 2011 সালের কথা বলতেছে, একজন সিটিং এমপি তখন কিন্তু এই যে 16 লক্ষ বিঘা জায়গা এর মধ্যে আমাদের মতো ওই ব্রিটিশ সিস্টেমে চলে আমাদের মতোই। আর আমার জানার মধ্যে যথেষ্ট সম্ভব তাদের পাওয়ার খুব মানে পিসফুলি ট্রান্সফার হয়। আমাদের এখানে যেরকম ধরনের একটা হট্টগণ্ডগোল হয়, এইটা ওইখানে ওই দেশে আপাতত এখন কথা ব্যতিক্রম এই যে অবস্থাটা। তো সেই হিসাবে ওনারা খুব উৎসাহী যে আমরা যেন খুব তাড়াতাড়ি যাই, না হলে যেভাবে নাকি বাইরের থেকে লোক আসতেছে ওটা আর বেশি থাকবে না, বেশি দিন থাকবে না। কাজে এখন এখন যদি সরকারের একটু সহানুভূতি পাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি, আমি কিন্তু এটা নিয়ে লেখালেখি করতে করতে ওই যে ডক্টর আব্দুল রাজ্জাক ছিলেন কৃষিমন্ত্রী, উনি আমাকে শেষ পর্যন্ত বললেন যে হ্যাঁ এই কাজটা নিয়ে তো আপনি খুব দৌড়াচ্ছেন, তো আপনার ডিটেলস তৎকালীন প্রাইম মিনিস্টারকে লিখতে বলবেন। আমি লিখলাম প্রায় 220টার মানে ফ্যাক্সের বিঘার দিয়ে। এই নিমিত্তে কিন্তু আমরা ওই জাম্বিয়ার থেকে আবার ওই ফিজিবিলিটি স্টাডি একটা করে নিয়ে আসছি এগ্রিকালচারের উপরে, সেটা প্রায় 70 পৃষ্ঠার মতো। ওরা একদম ডিটেলস দিয়ে দিচ্ছে, ওই কাগজপত্র আমরা দিই নি আপনাদেরকে। তারপরে সিয়ারা লেভেন থেকে এক্স এগ্রিকালচার মিনিস্টার, উনি 2টা ওই ছোটো ছোটো প্রজেক্ট, ছোটো ছোটো বলতে আমার 8 লক্ষ বিঘা 2টা, আমাদের যে ইনস্টিটিউশনের যে লোক ওদের মাধ্যমে আমার কাছে পাঠাইছে, কর্নেল মহিউদ্দিন ভাই বলতে পাঠাইছেন। তো বললেন যে আপনারা আসেন, এই প্রজেক্ট আপনাদের সাথে যৌথভাবে করা হবে। ওই দেশও আছে, তারপর সুদান থেকেও এরকম প্রস্তাব আছে, তারপরে আপনার থেকে চাঁদের থেকেও প্রস্তাব আছে। তো আমরা ওইখানে গিয়ে শুরু করতে পারলে আমার মনে হয় আমরা একটা বিরাট কাজ করতে পারবো এইসব দেশে খুব সহজে। চাঁদের থেকে তো আমাদের লোক বললেন যে চাঁদের লোকেরা কোম্পানির লোকেরা বলতেছে দেখো চাইনিজরা আমাদেরকে খুব ইয়ে করতেছে, ক্ষতি করতেছে বলতে গেলে, তোমরা যদি ইয়ে করে আসতে পারো তাহলে আমরা চাইনিজ থেকে ওখানে আপনাদের প্রাথমিক চিন্তা ভাবনা নাকি ওখানে সেটেল হয়ে এইটা হলো প্রাথমিক। এরপর মনে করেন আমরা যদি মনে করেন 1 কোটি লোক, 1 কোটি লোকের নামাজ পড়াইতে তো লাগবে, লাগবে, তারপরে ইঞ্জিনিয়ার লাগবে, কৃষি লাগবে। কৃষি তো সকালে ছিলেন কৃষিতে এখানে এক্সপার্ট, যিনি নাকি ওই জিম্বাবুয়ে মানে আফ্রিকান একটা কান্ট্রিতে আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যারা যায় গিয়া 3 বছর পর্যন্ত এটার উপরে কাজ করছে। এরকম আপনার লোক আমাদের সাথে আছে, ওনারা খুব উৎসাহ দিচ্ছেন যে আমরা গেলে ওখানে কৃষিকাজটা করতে পারবো। কৃষিকাজটা আমাদের দেশে তো কৃষি প্রধান দেশ, এখানে আমরা গভর্নমেন্টকে যেটা বলতেছিলাম, গিয়ে আমি প্রস্তাব দিয়েছিলাম ডক্টর আব্দুল রাজ্জাক স্যার, যে আমরা আমাদের অবস্থাটা তুলে ধরার জন্যে আমরা ওইসব আফ্রিকার 4টা দেশ থেকে আমরা আইদার তাদের ফরেন মিনিস্ট্রি, তারপরে
যে আমরা 1 কোটি লোককে ট্রেনিং দেবো, বিশেষ করে ইয়ের উপরে, কৃষির উপরে। তো এই বিরাট প্রজেক্টটা যখন উদ্বোধন করবে, ওই দেশের লোকরা, ওই দেশের মিনিস্টার পর্যন্ত দেখে যাবে, তখন আমাদের কিন্তু ওই সব দেশের জায়গায় কাজ করতে সুবিধা হবে। তো এইটা ডক্টর আব্দুল রাজাক সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করলেন। উনি একজন জয়েন্ট সেক্রেটারিকে ইয়ে দিয়েছিলেন, অ্যাসাইনমেন্ট ছিলেন একটা প্রধানমন্ত্রীর জন্য একটা রোড তৈরি করে দেওয়ার জন্য। এরপরে বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি। তো এখন এই বর্তমান সরকার যদি আমাদের এই ধরনের প্রস্তাবকে গ্রহণ করার ব্যাপারে আমরা কিন্তু ওই দেশের গভর্নমেন্টের লাইসেন্স আছে, গভর্নমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সির চিঠিপত্র আমাদের কাছে আছে, আর এই দেশের গভর্নমেন্টের ওই কমার্স মিনিস্ট্রির চিঠি, বাংলাদেশ ব্যাংকের চিঠি, কৃষি মন্ত্রণালয়ের চিঠি, ফরেন মিনিস্ট্রির চিঠি, এই সব আমাদের কিন্তু আমাদের যোগাযোগ আছে এবং এইসব রেকর্ডও আছে আমাদের কাছে। এইগুলা কনসিডার করে যদি গভর্নমেন্ট আমাদেরকে অ্যালাউ করে যায়, ঠিক আছে তোমরা তো অনেকগুলো খাইছো, এখন বাকিটা আমরা করে দিই। বাকিটা আমাদের দাবি কিছুই না, টাকা গভর্নমেন্টে লাগবে না, আমাদের শুধু যদি অ্যাপ্রুভাল দেয়, ঠিক আছে তোমরা এই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করো, অনুমতি দাও, তারপরে আমরা সনদ দিব। এবং ওই সব দেশে, যেসব দেশে আমাদের এমডিসি নাই, সেইখানে আমাদের কীভাবে কাজ করতে হবে, এই যে ট্রিপার্টিট এগ্রিমেন্টের ড্রাফটটা আমরা তৈরি করেছি। ওই ট্রিপার্টিট এগ্রিমেন্টের ড্রাফটটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আর যদি বাংলাদেশ গভর্নমেন্ট, মনে করেন জার্মান গভর্নমেন্ট আর আমাদের সাথে পক্ষ একটা এগ্রিমেন্ট হয়ে গেলে, এই কাজ খুব ইজিলি আমরা শুরু করব। আর এই ট্রেনিং শুরু করলে, আর যদি ওইখানে আমাদের আমরা কিছু ফান্ড রেজ করবো। প্রথম অবস্থায় আমরা নিজেরা আমরা মনে করেন 1 লক্ষ বিঘা জায়গা আমরা ফান্ড রেজ করবেন যে বলছেন, এই ফান্ড রেজ করবেন কোথেকে? এইটা আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশে বেশ কিছু লোক আছে যারা নাকি ওইখানে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবসা করতে রাজি। এর মধ্যে এগ্রিকালচার করার জন্য তো আমাদের হামদাদের সাথে ইয়ে হয়েছে, কিন্তু অনেকটা সময় কথা হয় নাই। হামদাদের পক্ষ থেকে বলা হয়েছিল তারা বেশ কিছু জায়গা ওইখানে নিবে, কয়েক হাজার বিঘা জায়গা নিয়ে একটা ঔষধি বাগান করবে। তো ওনারা আমাদের সাথে থাকবে। তো এইরকম ধরনের বেশ কিছু লোক ওইখানে কৃষিকাজ করার জন্য বিভিন্ন ধরনের ফসলের বেশ কিছু লোক কিন্তু আছে। তো ফাইন্যান্স করবে, তারা একটা প্রজেক্ট করবে কৃষি আমরা যে আপনারা যে আপনাদের যে উদ্যোগটা আগাবে, এখানে যে ফাইন্যান্স লাগবে আপনার চলাফেরা করতে বা এই ফাইন্যান্সগুলো এইটা তো 2 রকম হবে। একটা হবে আপনার যারা শুধু খালি কৃষিকাজ করতে চাই, তাদেরকে তো আমাদের মাধ্যমে আমরা ফাইন্যান্স দিতে হবে, আমাদেরকে দিতে হবে। সেজন্য আমাদেরকে এটা আমার একটা মেহরবানি, ওই আমাদের এরকম অ্যারেঞ্জমেন্ট আছে। অনেকে আমাদের একটা কোম্পানি করা আছে, পাবলিক কোম্পানি। ওই কোম্পানির মাধ্যমে আমরা কিন্তু জাতীয় যোগাযোগ করছি, গভর্নমেন্টের যোগাযোগ করছি। সেইখানে আমরা কয়েক লক্ষ লোক ইয়ে করতে পারবো, শেয়ার হোল্ডার দিতে পারবো। ওই খরচ দিতে পারে, ওই এরকম টাকা দেওয়ার মতো লোক আছে। এবং ইমিডিয়েটলি ওখানে যাবে, জায়গা দেখবে, জায়গা দেখে ইয়ে করবে, সেই ধরনের লোক আছে। সেটার জন্য গেল একটা। আর দ্বিতীয় কথা, ব্যাংকের জন্য তো এটা তো আমার ওই একটু সামান্য অভিজ্ঞতা আছে, ইসলাম ব্যাংক করছি। এটা একটু খালি বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদেরকে যে চিঠি দিচ্ছে, এটা একটু নর্মাল করে দিলে আমাদের সুবিধা। আমরা বলছি ঠিক আছে, আপনাদের টার্মস এন্ড কন্ডিশন আমরা মোটামুটি 6 মাস দিলা দিয়েছি, তবে আমাদের ব্যাংকের নামে আমরা বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট করতেছি। আমাদের তো মিনিমাম রেজিস্ট্রেশনটা আছে, তো আপনারা অ্যাকাউন্ট খুলতে দেন, আমরা অ্যাকাউন্ট খুলে অন্তত বাংলাদেশে যারা টাকা দিবে বা বাইরের থেকে যারা নাকি সরাসরি এখানে টাকা বাড়াইতে চায়, তাদের টাকাটা আমরা বাংলাদেশ ব্যাংকে জমা করি। এইখান থেকে পরে যে টাকাটা লাগে সেই টাকা আমরা জামিয়ে নিয়ে দেবো। আর বাকিটা তো এখানেই আমাদের এত বড় কাজ করার জন্য এখানে এই অফিস, এটা তো আমাদের 3 বিঘা জায়গা আছে, এখানে এইখানে আমরা এটা হেড অফিস করবো, এখানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করবো। এটা মসজিদ সমাজের সাথে এটার সাথে একটা যোগাযোগ থাকি। ওই মসজিদ সমাজ সম্পর্কে সামান্য একটু বলে নিই। মসজিদ সমাজটা হলো আমরা মসজিদ ভিত্তিক সুখী সুন্দর সমাজ গঠন করি, সুখী সুন্দর শিক্ষিত সমাজ। এটা মসজিদে আমাদের আছে, আমাদের পরিকল্পনা আছে। আমরা কিন্তু এখানে পুরো 3 বিঘার উপরে আমাদের কিন্তু কাজকর্ম চলছে। একসময় প্রায় 200 ইমাম একসাথে থাকতে খাইতে ট্রেনিং দিতে পারবে। তারপরে বিভিন্ন কারণে এটা আমারও কিছু দোষ আছে,
দোষটা হলো ওই কমিটির সাথে আমি রাগার হয়ে গেলে তারপর চলে গেলাম ইসলাম ব্যাংক করলাম, আর এইদিকে এটা অন্যরকম কিছু হয়ে গেল। তারপর এটা উদ্ধার করতে করতে আমার অবস্থা কাহিল, এখন মোটামুটি উদ্ধার করতে হবে এই যে অবস্থা। তো মসজিদ ভিত্তিক কাজের জন্যই কিন্তু আমাদের এই পুরা জায়গাটা ছিল, এই পুরাটাতে আমাদের কিন্তু ইয়ে ছিল, ট্রেনিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল। এর মধ্যে বৃক্ষরোপণ যেটা আছে এটার জন্য সবচেয়ে বেশি ফান্ড আমরা পেয়েছিলাম, 80 দশকে 62 লক্ষ টাকা পেয়েছিলাম। আমরা আমার সংখ্যাটা মনে নাই কতজন ইমাম মুসল্লিকে আমরা ট্রেনিং দেবো, এটার জন্য তারা গাড়ি টাড়ি এটা কিনা সব অর্থাৎ তারা মসজিদ ভিত্তিক কাজটাকে খুব মূল্যায়ন করছিল। তো তোমরা আলম দিলে সব লোক চলে আসে, এ তো সাংঘাতিক ব্যাপার, টাকা দাও না পয়সা দাও না কিছু করো না, যেটা কাজে লাগে কাজে লাগবে। এটা ওই ইউএনডিপি, ডব্লিউএইচও, ইউনিসেফ এরা সবাই কিন্তু বলছিল যে না এই মসজিদ ভিত্তিক কাজ এটা করার জন্য আমরা আসি তোমাদের সাথে কাজ শুরু করছিলাম, কাজ যথেষ্ট হয়েছিল। এখনও আবার আমরা ওই যে মাদকের উপর একটা প্রজেক্ট করছি, এটা গভর্নমেন্ট করে অ্যাপ্রিসিয়েট করছে। তারপর পথ শিশু, এটাও গভর্নমেন্টে অনেক কি করে মাদক নিরাময়, এটা নিরাময় করা যায় নিরাময়ের ব্যাপারে আমরা তো মসজিদ ভিত্তিক মানুষ, মসজিদ ভিত্তিক কথা আমরা বলছি যে মসজিদের পাশে কজনে আমরা ইয়ে করি, তাদের আশ্রয়ের ব্যবস্থা করবো, করে রেগুলার নামাজটা পড়ার ব্যবস্থা করবো, 1 নম্বর কাউন্সিলিং করে কাউন্সিলিং করে 1 নম্বর নামাজ পড়ার ব্যবস্থা করবো, যাতে করে তারা আস্তে আস্তে অভ্যাসটা ছেড়ে দেবে। মানে এটা হলো আমাদের বড় ট্রিটমেন্ট, মানে আত্মার ট্রিটমেন্ট। ওইটা করা এটা গভর্নমেন্টও অ্যাপ্রিসিয়েট করছে, আমরা সেই কাজটা করতে যাচ্ছি। কত শিশু আমরা বলছি যে কোনো মানব শিশু রাস্তায় পড়ে থাকতে আমাদের, এটার জন্যে আমরা শুনলে খুশি হবেন, অলরেডি এই পথ শিশুদের জন্য এই দিনদের জন্য 40 কোটি টাকার একটা অফার আমার কাছে এসে আসছে। ওইটা NSI SB ইয়ে হয়ে ইনকোয়ারি হয়ে গেছে, এটা কোথা থেকে একটা প্রতিষ্ঠান, ওরা বললো যে আমাদের দেশে ইসলামিক কাজ করতে তারা মানে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আমি আমার দরখাস্ত চাইলো রোহিঙ্গাদের জন্য, রোহিঙ্গাতে মারা যাবে। আমি বলছি যে হয়তো কত বেশি দিলে 2-5 কোটি টাকা দিবে। ওরা প্রথমেই 40 কোটি টাকা দিলে এমন আশ্বাস দিল যে এই যে 2 লাখ 3 লাখ রোহিঙ্গা টিম আছে সমস্ত খরচ আমরা দেবো, তোমরা অর্গানাইজ করো। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ইয়ে সবাই করলাম, কিন্তু আমাদের দেশের যে সিস্টেম আছে ওটা মানতে পারি না, বলে এখনও ওই টাকাটা পাই। তো যেটা বলতেছিলাম যে ওই টাকার সোর্সও বাইরের থেকে আসে, সব কাজ করার জন্য টাকার সোর্স আমরা বাইরের থেকে নেব, এটা মসজিদ সমাজের জন্য, বিভিন্ন প্রোগ্রামের জন্য, এবং আমাদের ওই ব্যাংকের জন্য আমাদের এরকম খবর আছে। যেমন নাকি আমাদের একজন সদস্য উনি বলতেছেন যে আমাদের দেশ থেকে মোটামুটি জাপান, মালয়েশিয়া, দুবাই এই 3 দেশ থেকে ওনার ব্যবসায়ী লিঙ্ক আছে, এই ব্যাংকের জন্য অনেক ফান্ড জোগাড় করতে হবে। এখানে আছেন ওই ক্যাপ্টেন সাহেব আসছেন নাকি না, এসে বলছেন নাই? আচ্ছা, তারপরে ওই মিস্টার জাকির হোসেন হাত তোলো, ওই জাকির হোসেনের কাছে তার কারণে লিঙ্ক আছে চীন, চীনের ইয়ারা ব্যবসায়ীরা আসছে তাড়াতাড়ি, তো সেখানে তারা আমাদের এই প্রস্তাবটা তুলে ধরবে। ওটা আমার 30টা দেশের সাথে আমার আগেই যোগাযোগ আছে। প্রথম অবস্থা যখন ইয়েটা পাইলাম তখন তারা অধিকাংশ বললো যে ঠিক আছে আমরা এটার সাথে থাকবো। বিশ্ব ইসলামী ব্যাংক করার জন্য ইসলাম ব্যাংকের লোকরা তো মোটামুটি খুব ভালো, কিন্তু তারা ব্যবসা করে কিন্তু ইসলামী ব্যাংক নেই। তো সেই হিসাবে ইসলাম ব্যাংকটা মোটামুটি সমাদৃত আর কি বলতে গেলে। যেমন আজকেও তো আমরা ওই আমেরিকার সাথে কথা বললাম, ভার্চুয়ালি ইয়ার থেকে জাম্বিয়ার সাথে কথা বললাম। তারা জাম্বিয়ার লোক তো আছেই, আমেরিকার তো বললো যে আপনারা খুব তাড়াতাড়ি করেন, আমি আসি। আমাকে আমাদের বাংলাদেশের লোক আমরা যতই যতই হই না কেন, ইসলামিক নামটার প্রতি আমাদের একটু শ্রদ্ধা রয়ে গেছে। কারণ যতগুলা ব্যাংক বাংলাদেশে রানিং করতেছে, আমার জানা মতে যেহেতু আমি তো ব্যাংকিং বুঝি না, তো বাইরে থেকে আউটলুক যেটা দেখি তাতে মনে হয় যে ইসলামী ব্যাংকে আগে গেছে, নামটাও ওখানে ইসলাম, আর কিছু আছে বলে যায় না। তো সেই জায়গায় আর কি আমরা যত অসতি হই না কে ইসলামী শব্দটার প্রতি আমাদের না, এটা একটু ব্যাকগ্রাউন্ড আছে আমাদের দেশে। এই যে অলি আল্লাহ এখানে আসছেন, তারা ইসলাম প্রচার করছে। ব্যাকগ্রাউন্ড তো আমি ব্যাকগ্রাউন্ড বললে আমি
ওভারঅল একটা আউটলুক আমরা জানি যে ইসলামী নাম করলাম না এতে করে আগে গেছি। আমাদের লোকদের মধ্যে যে ইসলামিক স্পিডটা আছে, এই স্পিডটার জন্য ইসলাম ব্যাংক হওয়ার সাথে সাথে ইসলাম বাংলাদেশ আমাদের বেস্ট ব্যাংক হয়ে অনেক আগে গেছে, তাড়াতাড়ি আগে গেছে। তাড়াতাড়ি আগেছে। আমাদের আমি আল্লাহ ইসলাম ব্যাংক করলাম, এখনো এই সুনাম আছে যে আল্লাহ ইসলাম ব্যাংকে এখনো কোনো ঝামেলা হয় নাই, এখনো ভালো আছে। তো ইসলাম ব্যাংক ভালোই চলছিল, কিন্তু ঝামেলা হয়ে গেছে, এখন আবার ইয়ে হবে। তো সেই হিসেবে আমরা ওই ইসলামিক স্পিডটাকে কাজে লাগায় আমরা সারা বিশ্বে কিছু একটা করার মোটামুটি আছে। কারণ আপনার গভর্নমেন্ট বলছে যেহেতু আপনার খুব ক্লোজ ফ্রেন্ড হলো, গভর্নমেন্টের এক খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, ওনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে আল্লাহ যদি হুকুম হয় তাহলে ইনশাল্লাহ আমরা আগে যেতে পারি। এখানে আমি যা শুনলাম, শুই না বুঝলাম, আমি তো নিজে এইসব অঙ্গনে আমার কোনো পদচারণা নাই, জি আমি আগে এইসব কাজ কখনো করি নাই। আপনারা যা করতে চাচ্ছেন বা যেরকম এই অ্যাম্বিশন আছে আপনাদের, সেগুলো সবই মনোভূত, খুবই ভালো জিনিস, স্বাগত। তো আমার কাছ থেকে আপনারা কি সাহায্য বা কি আমি আপনাদের সঙ্গে যোগ করতে পারি এটা আমি জানি না। যতটুকু জানি সেটা উনি আমার এক সহপাঠী, ওটা আগরের সাথী ছিল সালেউদ্দিন, এখন অর্থ উপদেষ্টা, ওর এখন খুঁজেই পাওয়া যায়, টেলিফোনে পাওয়াই যায়। তারপরে সবাইকে ওনারা বসার সাথে সাথে আমি ফোন ধরছি, ফোন ধরছে সাথে সাথে ধরছে। তো এরা বলছে যে আমি তোমাকে আমার দরকার, আমি তোমার সাথে দেখা করতে চাই, সময় এখন শুধু বলো কখন কোথায় দেখা করবো, কখন কোথায় তোমরা পাবো, ওই যে সপ্তাহে তো আর পাবা না, তো আগামী সপ্তাহে বলছি এই করে আমি যদি আমি ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি, তাহলে অন্তত আপনাদের একজনকে আমি চেষ্টা করবো ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করি, এইটুকু আমি সাহায্য করতে পারবো বলে মনে হয়। তারপর সে যে সাক্ষাৎকার না দেবে বলেছে না, ওইসব ব্যাপারে আমি সাক্ষাৎকার দিব না, তাদের আরো করতে পারবো না, ঠিক আমি রিকোয়েস্ট করতে পারি। আরেকটা সুযোগ আছে, 25শে ডিসেম্বর আমরা ঢাকা কলেজের 63-62 ব্যাচের সাথী, আমরা 63-65 ব্যাচের ঢাকা কলেজের সাথে আর আমরা বছরে দুইবার পিকনিক, সেখানে সালাউদ্দিন সব এই সালাউদ্দিন 4বার গেছে আমার বাড়ি, ওই যে বাড়িতে আমরা মিলেছেন 4বার গেছে। এই ঠুকানাটা হইলেই তোর বাড়িতে যাবো, যে সব কথা আমার ভালোই আছে। তো 25শে ডিসেম্বর ওই রকম বাৎসরিক একটা রিইউনিয়নের তারিখ আছে, ওই সময় সম্ভবত পাইতে পারি ফিজিক্যালি। আর যদি আগামী সপ্তাহে ফোন করতে বলছে, ফোন করলে যদি আমার সময় আপনার সময় দেয়, দরকার হলে আপনাদের এইটুকু মানে আপনাদের সঙ্গে আমি আগাতে পারবো। বাকি কি সাহায্য আমি করতে পারি এইটুকু তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, যেটুকু আমরা আছে এইটুকু আমাদের তরফ আলহামদুলিল্লাহ, আর বাকি তো করবো সব আল্লাহ তরফ থেকে হবে। আমরা কিছুক্ষণ আগেও আমাদের নিয়ত সাফ করার চেষ্টা করছি যে আমরা যা কাজ করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেননা একটা কথা হয়তো আমি বলি নাই, এখন বলি, একরামের বিষয়টা হাদিসে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এমনও বলা হয়েছে যে একরাম করার নিয়ত করে তাকে একটু সহজে করার চেষ্টা করলে 10 বছরে একটা করা সম্ভব। তা আমরা এই দেশে এই যে বেকারত্ব দূর করার জন্য যে একরামের চিন্তা করছি, এইটা আশা করি আল্লাহ কবুল করছে। আমি বাইরে বলতেছিলাম যে আজকে যদি এই লালমাটির এই জায়গাটা আমরা গভর্নমেন্টের কাছে না নিতে পারতাম, তাহলে আমাদের এই ইমেজটা কিন্তু এত থাকতো না, হইতো না। এটা হওয়ার কারণে আমরা যে কোনো প্রজেক্ট নিয়ে দেশে বিদেশে যে কোনো কাজে দিয়েছি, আমরা কিন্তু মোটামুটি বেশ সহজে এই যে ইমাম ট্রেনিং বিষয়টাও আমরা গভর্নমেন্টের কাছে, এই ইমাম ট্রেনিং আমরা শুরু করছি, আমরা গভর্নমেন্টের নিয়ে শুরু করছি। ওই রিলিজিয়াস মিনিস্ট্রির পক্ষ থেকে সহযোগিতা নিয়ে কিন্তু ইমাম ট্রেনিং প্রথম আমরা এইখানে শুরু করছি। তো এইটা তখন গভর্নমেন্টের অফিসাররা যখন এসে দেখতো যে আমাদের একটা নিজস্ব আছে, জায়গা আছে, তখন গভর্নর ছিল, তখন গভর্নমেন্ট তো আর ডিনাই করতে পারে না, ঠিক আছে যাও প্রসিড করো। তারা বলতো কিছু ফান্ড দিল, সহযোগিতা করলো, বা সাফাই শুরু করলো। তো এইটা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা এটার একটা ফেসিলিটিস ভোগ করতে পেয়েছি।
বাইরের থেকেও এই যে ইমাম ট্রেনিং তখন যখন এসে দেখতো যে আরে 200 ইমাম থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বিরাট ট্রেনে করছিল। 200 লোকের থাকা খাওয়া এইসব ডাবল লাইন ছিল, ইলেকট্রিক 2টা লাইন, ডোমেস্টিক এবং কমার্শিয়াল, পানির 2টা লাইন, গ্যাসের 2টা লাইন, এগুলো গভর্নমেন্টের কাছে আমার পেয়ে ওইখানে বিরাট পাকের ঘর থাকার সব কিছু করে মোটামুটি বেশ একটা দেখার মতো একটা পরিবেশ আমরা করছি। তাতে করে যে সহায়তা আমরা পাইছিলাম তাতে আমরা অনেক দূর আসছি। এখন আমরা আশা করি উনি আমাদের কথা শুনলে আমরা এইখানে ছোটখাটো একটা মিটিংয়ে করার চেষ্টা করবো, যাতে করে আমাকে দেখে সন্তুষ্ট হন যে হ্যাঁ উনি এখানে আসবেন কি আসবেন না সেটা তো আমি বলতে পারি। আমি যে জিনিসটা যেটুকু আমার অধিকার আছে বা যেটুকু সম্পূর্ণ আছে সেটুকুতে বলবো যে আমি আপনারা যেটুকু বলেন এটুকু সামনে আমি তার বুঝে করবে ওনাদের একজনের সাক্ষাৎকার করে দেওয়া তাহলে উনি তোমার ভালো আমি আমার চেয়ে উনি ভালো উপস্থাপন করতে পারবেন এবং সেটা যদি মনে করেন যৌক্তিক আছে মেনে নিতে কোনো সুবিধা তোমার সুবিধা হলে তাদের একটা সুবিধা হয় বা দেশের একটা সুবিধা তুমি তাদের সুবিধা এইটুকু আপনার বন্ধু হিসাবে সালাউদ্দিন সাহেবকে আমার বলতে জানি, আর ওনাকে আপনার তো আপনার লোক হিসাবে সেই হিসাবে আলাদা কবুল করেন, নর্মালি আলাদা কবুল করেন। আপনার এই আবদারটা আমরা মনে করি উনি ইয়ে হবেন না, কারণ আবদারটা তো এমন কিছু না যে আপনার ব্যক্তিগত না আর কেউ ব্যক্তিগত না। দেশ ও জাতির ইসলাম 1 নম্বর ইসলামের স্বার্থে, 2 নম্বর দেশ ও জাতির স্বার্থে। যে আমি কথা বলছিলাম আজকে এই বেকার লোকদেরকে যদি আমরা দলে দলে একটা উইথ ফ্যামিলি যদি এখান থেকে ট্রান্সফার করতে পারি, আর যেহেতু সিস্টেম ইজ দেয়া, এটা নতুন কিছু না, ওই দেশে এই সিস্টেমটা অলরেডি চালু আছে। আর চালু যে শুধু বিদেশি লোক না, আমার দেশের লোক তো ওখানে আছে অলরেডি। কজন মনে করলে ওদের তরফ থেকে একটা সুপারিশ আমরা করার চেষ্টা করবো। এই অবস্থা কাজে সেখানে এই জিনিসগুলো আপনারা যেহেতু ওয়াকেবল আছেন, আমি যদি একটা সময় আপনাদের জন্য আপনি করতে পারি, আমি একজন লোকের করাবো আপনার জন্য, তারপর আমার দ্বারা 1 নম্বরে আপনার দোয়া, 2 নম্বরে আপনার দেওয়া, এই দুইটা হইলে আমি অনুরোধ করি আপনারা মেহরবানি সবাই আল্লাহর কাছে দোয়া করেন। এইটার জন্য স্পেসিফিক কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, ইয়াসিন সূরা পড়ে দোয়া করেন, কমপক্ষে একটা রোজা রেখে দোয়া করেন। এই দোয়া আমার জীবনে আমি পেয়েছি, অসম্ভবকে সম্ভব করে। আমি আল্লাহ ইসলাম ব্যাংক করলাম, তখনও আমি বলবো না ওই তৎকালীন সময় তারা ওটা ব্যাংক পাইছে, কিন্তু তাদেরকে 2 টাকা সালামি দিতে হয়েছে। আমরা 2 টাকা দিই, আমরা বলছি না আমরা তো ইসলামের কাজ করবো, আমরা টাকাটা দিতে পারবো না, দিলে দাও না দিলে না। আল্লাহ তো কবুল করছে না, আমাদের দোয়া কবুল করছে। সেই সময় আমরা ওই রোজা এবং নামাজ দিয়ে আল্লাহর কাছে চাই দিচ্ছি। কারণ আপনাদেরকে অনুরোধ করবো আপনারা রোজা রেখা তারপরে এই যেটা বললাম যে কোরআন করে নামাজ পড়ে একটু দোয়া করেন। আল্লাহ কবুল করলে এই দেশের চেহারা হয়তো বা আপনাদের মাধ্যমে উজ্জ্বল হয়ে যেতে পারে। যারা তখন তো ছেলে এখন তো সবাই একমত, সবাই আমরা মজুর সমাজ থেকে প্রথমে আমরা ডিক্লারেশন দিয়েছি, টাকা পাইলে প্রথমে আমরা এই ব্যাংকে 20 লাখ টাকা জমা দিয়ে কাজটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করব। আরও এই যে উনি আছেন ঢাকা আসানি বিরাট প্রতিষ্ঠান, ওর আগে আমাকে 5 লাখ টাকা দিচ্ছিল, এখনও বলছি 20 লাখ টাকা তার দেন। ওরা কিন্তু টাকাটা হয়ে গেলে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো, আর এই ধরনের কাজ প্রচার প্রোগ্রামটা করবো। এবং তারপরে যদি আমরা একটা আবেদন দিয়ে যাবো, যদি উপদেষ্টা মাননীয় উপদেষ্টা রাজি হন, ওনারা যে একটা সেমিনার উনি যেখানে পছন্দ করেন, আমাদের এখানে আসলে আমরা ঘুরে যাবো, তার মধ্যে না ভালো একটা হলরুমে করবো, সেটা আমরা করার চেষ্টা করি, যাতে করে এটা আমরা চাই যে এই সরকারের এইটা আপনারা কিছু মনে করেন না, আমরা চাচ্ছি এই সরকার কিছুদিন থাকুক, থাকে কিছু সংস্কার করবে। এই কথাটা আমি হাসান আরিফ সাহেবকে বলছি। হাসান আরিফ সাহেব আমার খুব ক্লোজ, একদম ছোটো ভাই বড় ভাইয়ের মতো। যে আগে তো এলডিআরটি ছিলেন, এখন তো অন্য 2 মিনিস্ট্রি চলে গেছে। ওনাকে বলার পরে যে
তুমি তো কইতেছ আমরা বেশি দিন থাকি, আর মানুষ তো বলতেছে আগামী ছেড়ে দিয়ে চলে যাও। তাই বললাম যে সেটা তো বলবে, সেটা যাদের স্বার্থ আছে তারা বলবে। আমরা তো আমাদের স্বার্থ দেখবো, জনগণের পক্ষ থেকে একটা তো আবদার আছে, জনগণের পক্ষ থেকে আমরা বলবো যে না, এইসব কাজ করে তারপরে ইলেকশন দেওয়া হবে। সব জায়গায় তো সংস্কারের খুব দরকার আছে। তো এই কথাগুলো আমরা এই সরকারকেও বলবো, আসার সাহেবকেও বলেছি, তারপরে ধর্মপ্রচারকে বলতে যাচ্ছি। এখন যদি আল্লাহ লাগবে আমাদের দোয়ায় আপনার মেহনত যেটা কবুল হয়, ওনাকে বলবো যে এই দেশ থেকে আমরা আমাদেরকে সুযোগ দেন, কমপক্ষে 1 কোটি লোক আমরা আগে বিদেশে পাঠাই দিই। এইটা পাঠাই দিয়ে কি সমস্যা হয়, এগুলো সব গভর্নমেন্টের নলেজে নিয়ে আসেন, এরপরে আপনার ইলেকশন দেন। আমরা একটু শান্তিতে থাকতে চাই। আমরা তো দেখেছি বিগত গভর্নমেন্টগুলো তো আমরা দেখছি। আমি তো এরশাদ গভর্নমেন্টের সাথে খুব ক্লোজ ছিলাম, কিন্তু এরশাদ গভর্নমেন্টের সাথে খুব ক্লোজ ছিলাম। এখানে এরশাদ সাহেব 3 বার আসছে। তা আমি বললাম স্যার, আপনার আশেপাশে যে চেয়ারগুলো আছে ওগুলো তো যেভাবে আছে আমি তো কোনো সুবিধা দেখতেছি না। আমার বললো যে আপনি খুব কাছে থাকেন, মসজিদ ভিত্তিক আন্দোলনটা খুব করেন, আমি আছি। তো ওনার সরকার আমলে কিন্তু আমরা ওই পরের 1.5 বিঘা পাই এই আশা সাহেব। আর এইটা পাচ্ছি না আমরা জিয়ার মশলা। তো যাই হোক, আমরা তো দেখছি প্র্যাকটিক্যালি, আই হ্যাভ সিন ইট। কাজে যেগুলা আমারও প্রস্তাব আছে, যেগুলো আমি কিছু বলবো। যেমন এই পুলিশের ব্যাপারে, এটা আপনার উপায় আমি একটু বলে দিই। পুলিশের ব্যাপারে আমার সোজা কথা হলো, পুলিশ যেভাবে ট্রেন্ডটা হয়েছে, পরিষ্কার বলছে আমার জনপ্রতিনিধি যত খারাপই থাকে, উইদাউট হিজ পারমিশন কোনো পুলিশ কাউকে ধরতে পারবে না, ছাড়তে পারবে না। শুধু একটা আইন করুক, দেশের অবস্থা না হবে। জনপ্রতিনিধি আমরা তো কয়েকদিন পরে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি, ইয়ে করতে, কিন্তু একটা পুলিশে একটু ধমক দিলে 7 জনের নামে কেস হয়ে যায়, অবস্থা কাহিলে। তো এই পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি না। এই ধরনের কিছু প্রস্তাব আমাদের মসজিদ সমাজের তরফ থেকে আমরা দিই। আমরা তো সহজে থাকবো। আমরা আপনার দেওয়ার জন্য ইয়ের জন্য বলেছি, আমরা এই ঢাকা শহর থেকে 3 লক্ষ লোকের মেম্বারশিপ আমরা নেওয়ার চেষ্টা করতেছি। ঢাকা শহর থেকে 3 লাখ লোক মেম্বার, এইসব কিছু কাজ করা শুরু হয়ে যাবে। আর ডাকলে দেখা অসম্ভব অন্তত 10-20 হাজার লোক চলে আসে। আমরা বলবো যে আমাদের দাবি, জনগণের দাবি। আমি তো আজানা হিসাবে আমরা বলে আসছি, এটা বাইরে আপনারা প্রকাশ করবো না কোটি। আমি বললাম যে প্রয়োজনে আমরা দাবি করবো যে গণভোট চাই, আমরা গণভোটের জন্য দাবি উঠাবো। গণভোট করবেন যে কি কি সংস্কার বাদ আছে, কি সংস্কার করার পরে ইলেকশন হবে। তো গণভোট করবো, অসুবিধা দেখতেছে আমাদের সমাজের পক্ষ থেকে গণভোট। এই কথা আমরা ভাই কইলাম, কইলাম কেন আমি তো প্রথম এখানে আমি 15 বছর আসতে পারি না, কিন্তু এই জায়গা অনেকটা বলতে আমার রক্তের বিনিময়। আমি মাইরও পেয়েছি, জেলও কাটছি এই জায়গা নেওয়ার কথা। এই এলাকার লোকেরা একদিকে যেমন সাপোর্ট করছেন, আরেকদিকে মাইরও দিচ্ছেন। হ্যাঁ, আমার তো ছোট টাকা পাই না, তুমি এনে করতে আসছো, ওরা মাইর দিচ্ছে সোজা একটা মাথার বাড়ি মারছে, বাড়ি এইবার বাড়ি সামলাই পেয়েছি। মাইর খেয়েছি 3 বার এখানে বলতে গেলে, জেল খাইছি একবার এই জায়গা নিয়ে। তো এগুলো তো দেখেছি, দেখে আজকে যে অভিজ্ঞতা হয়েছে, এটা তো দেশ ও জাতির ব্যাপারে আমরা অ্যাপ্লাই করতে চাই। ওই হ্যাভ সিন ইট। আমরা এটা দেখেছি, ভুক্তভোগী আমরা। তোমরা বললেই তো একটা কিছু হয়ে গেল, ওরা আমাদের কথা মানো, গাতা পাগল হয়েছে কিছু, এই কথা আমরা বলতে পারবো, মানাইতে পারবো কি পারবো না। এইসব কথাগুলো আমরা কাজের মাধ্যমে যদি সেভাবে আগাইতে পারি, তাহলে আমরা বলার সে সুযোগ আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। তো আমাদের সবার পক্ষ থেকে আমাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের জসিম ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি অনেক বোধ করলাম যে আপনি যেভাবে হোক নিয়ে আসছেন, মানে আমাদের সাথে একটু পরিবেশ দেখা যাক। এটা তো উনি টেলিফোনে তুলে ধরলেন, এরপরে আমরা 1-2 প্রতিনিধি হিসাবে গেলাম, জায়গায় আমাদের জিনিসপত্রটা বুঝলাম। আমি সাউদের সাথে যত জানি, উনি কিন্তু আগে খুব ভোকাল ছিলেন। ইভেন উনি বলতে দ্বিধা করেন না যে বাংলাদেশ ব্যাংকে তো ফোকা বানায় হচ্ছে, এইসব কথা উনি বলছেন। কেন উনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আর আপনি তো গভর্নররা তো আমি যতদূর জানি সেটা বলে লাভ নাই। ওনার তো একটা মর্মবেদনা আছে যে কি রিপোর্টিংয়ে রিপোর্টের মাধ্যমে কথাবার্তা, ওই লোকটা খুব ভালো। রিপোর্টিংয়েও সাবেক গভর্নর হিসেবে সালাউদ্দিনের নামটাই বেশি
ওনার নামটাই আলোচিত, সত্যবাদী। সাকসেসফুল ব্যাংকার হিসেবে ওনার নামটাই আলোচিত। আর আমাদের সেক্টরের মানুষই আমাদের এই প্রস্তাবনা উনি তো জানেনই, বুঝবেন, সে কারণে লাইনটা তো ওনারই লাইন। আমার আশা আছে, আমি আশান্বিত ইনশাআল্লাহ। ওনার কর্মজীবনে যা লালন করছে ব্যাংকের উপরে করছে, তাহলে ওনাকে পড়াশোনা করে নির্মোহ মানুষ, অনেক নির্মোহ মানুষ, লোক লালন করে। না, এখন আমরা আলহামদুলিল্লাহ বলি এই ধরনের লোক এখন আবার ডাইরেক্টলি ওই দায়িত্ব পেয়েছেন, দেশ জাতি খাদমত করার সুযোগ আল্লাহ পাক করে দিচ্ছেন। এই সুযোগটা ওনারা পুরোপুরি কাজে লাগাক, এই দোয়াটা আমরা করতে পারি। দোয়ার সাথে দাওয়া, আমি তো বললাম আই হ্যাভ দ্যাট মানে কমিটমেন্ট বলতে গেলে। আমি তো আমি ওই যে এর সাথে মানে ইয়ে করতে দেয়া, এর সাথে মিউজিক করতে দেয়া, সেই সময় কিন্তু জাল কাটছে ক্যান্টনমেন্ট থেকে। তো এটা আমার জীবনে কিছু খুব সুন্দর অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা, আবার সুন্দর অভিজ্ঞতা। আমরা 66 যতদূর সম্ভবই হয় না, ব্যারেস্ট হইলাম। আমি ঢাকা কলেজে ছাত্র ছিলাম তখন, 67-এ আচ্ছা, আমার ওই সব মাহবুব রহমান সাহেব ছিল। তখন আমাকে দেখেন 66-এর মধ্যে আমরা 6 জন 6 দিন জাল খাইটা ক্যান্টনমেন্টে 6 দিন জাল খাইটা তারপর আমাদের ছেড়ে দিল। আমাদের বিশেষ করে আমাকে পরিষ্কার বললো, তো এই ছেলেটা সত্য কথা বলছে, লেটিভ বুক। আমার জিজ্ঞাসা করছে, এই তুমি কি প্রসেসর আসছিলা? স্যার প্রসেসর না আসলে আবার নিয়ে আসতে পারে। আমি তো মিথ্যা কথা বলতে রাজি না, প্রসেসর আসছি অবশ্যই স্যার। এখন আপনারা কি করবেন এটা আপনি প্রসেসর আমি আসছে দিকে তো আমাকে ধরে নিয়ে আসছে। পরে আর একজন লিডার উনি পরিষ্কার বললেন, ছেলেরা সত্য কথা বলছে, লেটেন বুক ছেড়ে দেবেন। এইটা আমার জীবনে একটা খুব বড় পাওয়া না, সত্য কথা বলার কারণে আমার জেলে যাইতে হইতো, জেলে না যাই আমাকে ওই 6 দিন ক্যান্টনমেন্ট জেলে থেকে ওখানে আমার নামাজ পড়ার পরে সুযোগ দিচ্ছে, ওখান থেকে চলে এসে করছি। তো এইরকম কিছু অভিজ্ঞতা আমার জীবনে আসছে ছোটখাটো বলতে। তো ওই আশা সামরা আমি দেখছি, তারপরে বাকি গভর্নমেন্ট তো মোটামুটি আমি দেখেছি। কাজে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আর এগুলা করলে, এইটা করলে আরেকটা প্রজেক্ট আছে আমাদের, সেটা হলো মক্ত প্রজেক্ট। মক্ত প্রজেক্ট এটা হাসান এসে বলছেন যে উনি ধর্মপ্রদেশে বলে দিলাম যে আমার সাথে আমার ভালো আছে, বলে দিব যাও। তো আমি ধর্মপ্রদেশের কাছে কাগজ পাঠাই দিয়েছি, এখন আমাকে সুযোগ দেয় না, আমি যেতে পারিনি। যদি 7,400 মক্ত এটা যদি আমাদের দিয়ে দেয়, তাইলে আমরা সারা বাংলাদেশে খুব সহজেই আমাদের চলে যাবে। কেন আমরা যখন আগে কাজ করতেছিলাম তখন 357টাও উপজেলায় কিন্তু আমরা চলে গেছিলাম। আমরা তো 6,050 জন এই ইমাম লোককে এনে ট্রেনিং দিচ্ছি, 6,050। ওদের মাধ্যমে আমরা ওই 357 উপজেলায় চলে গেছিলাম। এখন যদি ওই রকম কোনো একটা সুযোগ গভর্নমেন্ট আমার দেয়, খুব দ্রুত আমরা ইনশাল্লাহ সারা দেশ চলে যাবো। ওই সারা দেশের প্রতিনিধি বাংলাদেশ ঢাকা শহরে যা আছে, তখন দলে দলে আমরা মেম্বার করে 3 লাখ বলছি, লোক আছে প্রায় 2 কোটি। তার মধ্যে 1 কোটি বাদ দেন, 1 কোটি, আরো 50 লাখ বাদ দেন, 50 লাখ, আরো 25 লাখ বাদ দেন, আরো 25 লাখ, এর থেকে আরো যদি 15 লাখ বাদ দেন, তাহলে তো 10 লাখ লোকের কমিশনই আমরা মেম্বার। আর আমার যেটা বললেন না, ইসলামী সেন্টার যদি বলা হয় যে মসজিদ ভিত্তিক এই কাজ আমরা করতেছি, আসে আমাদের মেম্বারশিপ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন যদি আমরা এটা করতে পারি, জোরসুরি করতে হলে হবে। কেন আমরা এই সরকারের সাথে একাত্মতা ঘোষণা করতেছে, এখানে আমরা ওই আবু সাইদ অর্ডার করছি, ওই যে শহীদ আবু সাইদ, সবুজে আবু সাইদ যেটা মারা গেছে, ওর নামে আমরা একটা অর্ডার করছি, এটাও একটা ফাংশনের নাম করছিলাম। তো আমরা সাথে সব আছেন নাকি? কেমন থাকবে নিচে কাপিয়া ডেকে নিয়ে আসবো। আমাদের বলতে গেলে ওই পুরো দায়িত্ব দিন নাকি ইয়াতে করতেছে, টাকা দরকার।
যেটা বলতেছিলাম যে সরকারের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে রাজি আছি, আমরা সব রাজি না? জি, রাজি, রাজি। সরকারের সাথে রাজি, রাজি। বাস, আমরা সব সরকারের সাথে একত্র করেন। তবে একটা প্রশ্ন থাকবে, যতক্ষণ পর্যন্ত সরকার সঠিক পথে আছে ততক্ষণ পর্যন্ত আছে। বাইরে থাকলে আমরা না। পারি আর না পারি, ওই যে আমার সময় আমি বললাম। আবার ওই এই এই গত সরকারের আগে আমাকে ফোন নাথিং, আমরা ওই আমার ইয়ে ছিল, মাইক্রোবাস ছিল, মাইক্রোবাসের ইয়ে হয়েছে, মানে খারাপ হয়েছে। না না আমার খারাপ হয়ে গেছে। ট্রেনিং দেওয়ার জন্য কি করছে, আমার ড্রাইভার ইয়েতে মিললে তারা একটু এটা ইয়ে করতে গেছে, ঠিক হয়েছে কিনা দেখতে গেছে। তারপরে ওই মোহাম্মদপুর মিরপুর চলে গেছে, তো ওখানে ধরছে, ধরে ওদেরকে অ্যারেস্ট করছে। হ্যাঁ, এখানে লাইসেন্স আছে সব আমার হাতে, অ্যারেস্ট করছে, তোমরা চুরি করে নিয়ে আসছো। ঠিক আছে গেছে। এরপরে আমি আমার ইসলাম ব্যাংকের এই ছিলাম, বলছে এই লোকটা একটু ভালো পটাকে পাবো। আমাকে এক উঠছিল ওই অ্যারেস্ট করে নিয়ে গেল। তারপরে পুলিশের দাবি হলো কি 50,000 টাকা দিলে ওনাকে ছেড়ে দিব। 50,000 কিন্তু অল্প কিছু। এটা 2000 সালের কথা। 2000 সালে 50,000 টাকা দিলে আমাকে ছেড়ে দিবে, না হলে ছাড়বে না। আমি বললাম যে আমি তো একটু সচেতন নাগরিক, আমি দেখতে চাই পুলিশ কি করে। তো পুলিশ বেশ ভালোই করলো। আমি এই যে এই বিল্ডিং এর টাকাটা লিবিয়া থেকে আনছিলাম 1986 সালে। তখন ওই লিবিয়ান গভর্নমেন্টের ওই যে পাসপোর্টের মধ্যে দেখছে লিবিয়ান গভর্নমেন্টের সিটিজ আছে, ওতে করে আমার বিরুদ্ধে, এটা আপনাদের জানাও দরকার এবং আমাদের এইসব প্রস্তাবে সহায়তা করা দরকার। করছে কি, আমাকে দেখাই দিয়েছে আমি ওই 3 বছর মধ্যপ্রদেশ ছিলাম, 6 দিন। দেখা গেছে 3 বছর আমি মধ্যপ্রদেশে ছিলাম। থাইকা কোনো বিচারপতি ছিল নাই, তারিখ নাই। ওইটা তো পরের কথা। দেখাই দিল, পুলিশ রিপোর্ট দিয়ে দিল, আপনাদের আমি রিপোর্টের মিটিং থেকে ওখানে কাজ করা কি দুর্ঘটনা কারণ আছে না। আর কি সুন্দর লাইনটা, কি সুন্দর। আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে ওই বিদ্রোহ ঘোষণা করার জন্য মধ্যপ্রদেশে 300 কমান্ডো ট্রেনিং দিচ্ছে। এই ওই ট্রেনিং করতে সব কমান্ডো নিয়ে বাংলাদেশ চলে আসছি। এখন বাংলাদেশ এদেরকে উৎখাত করে ওই ফ্রিডম পার্টির লোকদেরকে জেল থেকে বাইর করবে। তো এরকম ধরনের পুলিশের রিপোর্ট পাইলে অবস্থা কাহিল। আমার ফ্যামিলি তো মেয়েটা শেষ, এইবার শেষ হয়ে যাবে। এখন বাদ দাও, আল্লাহ যা করে একটা কথা দিব, যদিও আমার পয়সা 8,000 টাকা দিয়ে দিচ্ছিল। আমি বলে একটা কথা বলো, আমি দেখতে চাই যে পুলিশ কি করতে চাই, এটা আমার ভবিষ্যতের জন্য দরকার লাগে। তো ঠিকই আমার জেলে দিল। আমার ওই 14 দিন আমাকে রিমান্ড নিল, একবার দুবার করতে করতে 14 দিন রিমান্ড নিল। 58 দিন আমি জেল কাটলাম। রিমান্ডে নিয়ে কি করে? তো রিমান্ড নিয়ে আমার খুব বেশি ইয়াকে পারে। হ্যাঁ, এইসব জিজ্ঞেস টিজ্ঞেস করতো, কিন্তু খুব মারধর করা অত এটা করতো না। কিন্তু আমার সাথে কয়জন দিছিল ওদেরকে খুব অত ইয়াকে করে বউ, তোমরা ওই ফ্রিডম পার্টির লোক, উনি ফ্রিডম নেতা, বলে আমরা করবো। আমি বলে যে কইলে কিন্তু প্রমাণ দিতে বলে অবস্থা কাইলে দেবো। তো ফ্রিডম পার্টির সাথে আমার কোনো যোগাযোগ নাই, ওটা ইয়ে করবো কেমন। তো আল্লাহ এইভাবে সাহায্য করে আর কি। আমার বিরুদ্ধে ফ্রিডম পার্টির নেতা হিসাবে রিপোর্ট দিছে, কিন্তু আমার ওই যে ড্রাইভার যে ছিল ওদের আর্জিতে কিন্তু এই কথাটা বলছিল। তা আমি এটা দৈরা, তারপরে ওই যখন নাকি অভিযোগে বললাম যে আপনি দুটো কমপ্লেন করেন, ওরা ছিল না, ওরা তো আগে ছিল। তা আমি পরে হইলাম দিতে পারি এই কথা বলে, তবুও সারতে পারে নাই। একদম হাইকোর্ট থেকে আমাকে জামিন দিতে হয়েছে। এই হলো অবস্থা। তো এটা বলার মানে হলো আমি তো একটু কোট খাওয়া মানুষ, আমি দেখছি। তো দেখা কাজটা আমি জানি না শেষ বয়সে দেড়শো জাতির জন্য কোনো উপকার আসবে কিনা। তো আমার মতো গল্প আমি একটা আজকাল উৎসাহী যে যদি সরকার আমাদের একটু সহযোগিতা করে, তাহলে এইসব কাজকর্ম করতে পারলে এই ধরনের মন মানসিকতার বহু লোক আছে, তাদের মাধ্যমে আমরা হয়তো বা এই দেড়শো জাতির কিছু করার সম্ভাবনা আমাদের আছে। এবং আমাদের প্রজেক্টগুলো নিয়েও আমরা প্রক্রিয়া করবো। তাড়াতাড়ি বৃক্ষরোপণের ব্যাপারে আবার শুরু করবো, মাদকের উপরে শুরু করবো, তারপরে কি বলে ভক্তর উপরে আমরা কাজ শুরু করবো, পদশীলের কাজ শুরু করবো।
আপনাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব আমরা সরকার সহযোগিতা করলে বাইরে টাকা ঢোকাতে পারবো আর দেশও যাতে ক্রিয়া করতে পারবো। মোটামুটি এগুলো আপনার সাবমিশন তো অথবা মাফ করে দেন, আমরা কষ্ট দিয়ে নিয়ে আসছি না, আমি এত দালালের দিলাম না, আমি এখনো পরিশ্রমী লোক, পরিশ্রম করে ওটুকু আনার জন্য আমার খুব কষ্ট হয়েছে, এর চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। তাহলে আরেকটা আবদার রাখি, সেটা হলো আমরা এখানে ওই একটা বলে মেডিকেল সেন্টার নামে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে আমরা মেডিকেলের বেশ ট্রিটমেন্ট করছি, বিশেষ করে লিভের নাম থাকাতে মধ্যপ্রাচ্যে যে রোগগুলো যাই আমরাও একটা ভালো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিতে আপনার করতাম। এইখান থেকে এমন এক সময় গেছে আমরা মাসে প্রায় 5 লক্ষ টাকা এই মেডিকেল সেন্টার থেকে, শুধু খালি মেনলি বিদেশে যে যা যাতে সার্টিফিকেট। এইখানে আমরা তো 3 বিঘার মধ্যে মনে করেন 1 বিঘা জায়গা যদি আমরা একটা মেডিকেলের জন্য ছেড়ে দিই, এটা হলো যে গভর্নমেন্ট আমাদের একটু সহযোগিতা করে। ওই টাকা 100 কোটি টাকা, যারা নাকি 40 কোটি টাকা পায়, তারা 100 কোটি টাকা শুধু মেডিকেলের জন্য দেওয়া মন্ত্রী করার কথা আছে। তারা যাওয়ার সময় কিন্তু 170 কোটি টাকা নিয়ে গেছে দেশ থেকে। ওই দেশে ছিল 170 কোটি টাকা মেডিকেলের সাইডে, আর 54 কোটি টাকা হলো ইয়ার সাইডে, কি বলে গরিব ঘর বাড়ি। এই 224 কোটি টাকা তারা কিন্তু এই দেশ থেকে নিয়ে গেছে। ওরা এখন দেওয়ার জন্য প্রস্তুত। ওই বাইরে বলতে হয় গভর্নমেন্টের যে অধ্যক্ষ মন্ত্রী আমার সব ছিলেন রিজার্ভ মিনিস্টার, উনি আমার সম্পর্কে আত্মীয়। তখন ওই লিবিয়াতে যে কাজ করে আমার দেশে, উনি যাই না বলেন যে এখন আমরা আত্মীয় মন্ত্রী আছে, এখন চেষ্টা করে নিয়ে করা, আবার ওই দেশে আমরা কাজকর্ম করছি। এর আগে ফোন নাথিং, ওই যে 224 কোটি টাকা তখন দেখছে নিয়ে আসছে, তো ইসলামের শত্রুরা তো কিছু লেগে গেছে, ওর না তাদের কাজ করে দেওয়া যাবে, ওরা ওই তাদের লাইসেন্স কাজ। তারপরে আমাকে বললো যে তুমি দায়িত্ব নাও, দায়িত্ব নিয়ে কাজ করো। আমাকে দায়িত্ব দিল, আমি আস্তে আস্তে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করতেছি। ওরা কিন্তু আমরা মেডিকেলটা গভর্নমেন্টের ইয়ে নিয়ে শুরু করতে পারে, তারা মেডিকেলের জন্য 100 কোটি টাকা, তো ওইটার ব্যাপারে আমাদের আমরা একটু এখানে আমার কি রোল হবে, কি রোল আমার কাছে আপনি এটার চিফ হিসাবে আমরা আপনার সহকর্মী হিসেবে থাকবো। আমরা আমাদের তো মনে করেন 1 বিঘা জায়গা আমরা দিতে পারি, তারপর আমরা কিছু ব্যবস্থা করতে পারবো। আমরা অবশ্য ওই ভিত্তিতে আসতে পারলে তাহলে আমাদের এই জায়গাটা আমরা ডেভেলপ করতে চাই। যদি আলাদাভাবে মেডিকেলের জন্য ডেভেলপের ব্যবস্থা করলাম, এটা আপনারা শুনে রাখেন, যদি সোর্স থাকে মেডিকেলের নামে টাকা পাই, তাহলে ডেভেলপার কোম্পানি দিতে হইতেছে আমাদের বিভিন্ন কারণে। আমরা সেই অর্থাৎ প্রজেক্ট প্রোফাইল কিন্তু আমাদের বানানো হচ্ছে, বুঝতে যাচ্ছে। ওইটা ওই ইয়ার থেকে অলরেডি প্রস্তাব আসছে, কুরিয়ার থেকে। ওই যে আমাদের ইয়া কি বলে মিসেস আছে, হিউজ আছে, উনি লোকটোক নিয়ে আসছিলেন, অলরেডি কথাবার্তা হচ্ছে। ওরা প্রজেক্ট বানাটা এইটা আমরা ডোনেট করবো অথবা ইনভেস্ট করবো, আমরা তোমাদের হসপিটাল করবো। অলরেডি আমার একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি প্রজেক্ট বানাইতেছেন। তো ওইটার যদি আপনার উপদেশটা বলেন আর যেই বলেন সেভাবে থাকেন, আপনাদের আমাকে যে খুব বেশি সময় করে কি করে আটকাবেন আপনারা? আমি তো থাকি গ্রামে, আপনাদের প্রতিষ্ঠান শহরে। আমার পক্ষে কি কত সময় দেওয়া সম্ভব হবে? প্রতিদিন তো আমি আপনাদের সঙ্গে কাজ করতে পারবো, বাড়িতে বাড়ি আমার এটাতে আল্লাহ কবুল করলে আমাদের এত জায়গা আছে, এখন আর আমরা একটা আপনাদের থাকার ব্যবস্থা করে দিই। এনে কিন্তু আমি যখন পুরোপুরি এটা চলতো, আমাদের 177 জন লোক থাকে, তো সেটা হাসপাতাল সংক্রান্ত যে কার্যক্রমগুলো, যেহেতু আমি হাসপাতাল চালাই আসছি সারাদিন, এই কার্যক্রমগুলো আমি বুঝতে পারবো, তদারক করতে পারবো, দেখতে পারবো কোথায় কেউ করতে হয়, কীভাবে না হয়, এটা আপনাদের সঙ্গে আলাপ করে আমি এটা চকর করে দিতে পারবো যে ভালো হয়। কিন্তু এইটার সার্বিক দায়িত্ব যদি আমাকে দেন, তো আমি ওখানে বসে বসে এখানে কেমন ওইখানে বসে বসে আমরা করবেন, দোয়া করবেন। লালমাটিয়ার কারাগার আছেন, একটু হাত তোলেন তো। লালমাটিয়ার কারাগার আছেন, একটু হাত তোলেন। এই যে এতগুলো লোক লালমাটিয়া আছে, এই যে আপনারা আমার জন্য একটা বাসার ব্যবস্থা করতে পারবেন না? আমি যেটা বলতে চাই আমাকে, সেটা হলো যে মেডিকেল প্রফেশনে একজন জুনিয়র হোক
একজন ডিসিশন নিবেদিত হতে পারে, তাকে রেসিডেন্স দেয়। আমি রেসিডেন্স দরকার হবে না, আমি তাকে রেসিডেন্স দিলে তাকে আমি হাইলাইট করে যাই যে এই কাজগুলো যেন এইভাবে করতে। আমি আবার 2 দিন 4 দিন পর দিন তারপর এসে ফলো আপ করে দিতাম, বলে আমি সার্বক্ষণিক এখানে থাকতে পারবো বলে আমি মনে করি। এইটা আমরা আপনাকে ডিকটেট করতে চাই না, উচিত না, বেয়াদবি করতে চাই না। কিভাবে কি হবে সেটা না আপনি সিলেক্ট করেন কাকে বললাম এখন আপনার ডিপুটি হিসাবে কে কাজ করবে, একজন সিলেক্টেড বাই ইউ হয়ে গেল, সেটা মানে কাজ শুরু করুক, এরপরে যখন কাজ জোরদার হবে অটোমেটিকলি তখন আপনি বলবেন যে না এটা তো এই সময় দিতে হবে, এখন তোমরা আমাকে রান্নাটা করতে পারবে, আমরা ব্যবস্থা করে দিলাম। পরিবেশ দেখে বুঝতে পারবেন যে কোন পরিবেশে কি করতে হবে। হ্যাঁ সেই সেটাই, এটা সবাই চেষ্টা করেন। আমি বলছি যে আমি তো একটু দূরে পড়ে গেছিলাম যে শহরের সম্পর্ক থাকতেছি না না ওইটা একজন মেডিকেল অফিসার, একজন মেডিকেল সায়েন্সের একজন লোক, জুনিয়র হোক, 2-4 বছরের অভিজ্ঞতা হোক, 7 বছর অভিজ্ঞতা হোক, 10 বছর অভিজ্ঞতা হোক, অভিজ্ঞ অভিজ্ঞ বিষয়ে যে একটু নিবেদিত হবে, যে এই জিনিসটাকে অ্যাডপ্ট করার জন্য প্রস্তুতি নেবে, এরকম একটা ডাক্তার হলে তাই তাকে আমি হাইলাইট করে দিয়ে দিলাম যেভাবে আমরা আগে সাদর সাহেব, তো ওই আপনার ইয়ার কোথায় ওই যে জানি ওনার নাম, হ্যাঁ ডাক্তার কি হ্যাঁ 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 হাসান ডাক্তার না, ডাক্তার হাসান না, হাসান তো হলো অন্য মেডিকেল সায়েন্সের মেডিকেল সায়েন্সের ওই যে মুজাক্কির, ডাক্তার মুজাক্কির, ডাক্তার হলো মুজাক্কির আর কি। ওনার একটা স্যাক্রিফাইসের কথা আমি খুব মুগ্ধ হয়েছি। উনি ইউনাইটেড নেশনের আন্ডারে চাকরি করতেন, ইউনাইটেড নেশনসের আন্ডারে চাকরি, তো উনি চাকরি ছেড়ে দিল যে ওরা আমাদেরকে যেভাবে এক্সপোর্ট করতেছে, এই যে রোহিঙ্গাদের নামে করতেছে, ওইটা আমার পক্ষে তাদের সাথে কাজ করা সম্ভব। আইডিওলজিতে মিলে হ্যাঁ আইডিওলজিতে মিলে না, চলে আসছে, চলে আসার পরে তাকে আমরা ওই যে একটা প্রোফাইল তৈরি করে দিচ্ছি, ওটা ইয়ার জন্য, কুরিয়ার জন্য। তো ওই ওনার সাথে ওই ওনার নাম্বারটা আছে, ওই মুজাক্কিরের নাম্বারটা আছে, হ্যাঁ একটু ধরা যায় কিনা, তো আসলো না কেন, কেন করা হয় এদিকে সবাই বলে দেবো না, whatever may be the position. এই যে তার যে ইন্টারন্যাশনাল যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা কি জাম্বিয়ান ব্যাংকে কাজ লাগবে না? হাসান তো আসলো, হাসান আসছিল, আসে নাই, আমাদের সাথে কিছু এক্সপার্ট অলরেডি তাহলে আমার যেটুকু জ্ঞান পরিমাণ আছে, যেটুকু বুদ্ধি আমার আছে, এটুকু আমরা আলহামদুলিল্লাহ। তাহলে তো ওই আমরা ওই মসজিদ সমাজ, ইসলাম বেঙ্গল, জাম্বিয়া, এগ্রিকালচার, এটা তো সব একসাথে আছে। তো আপনারা তো অনুমতি দেন, এখন তো মসজিদ সমাজের মেম্বারও বেশ কয়েকজন আছে, অনুমতি দেন, তাহলে আমরা মেডিকেল লাইনে একটা ওই কমিটি করার ব্যাপারে প্রস্তাব কি আমরা নিতে পারি? নাইম আসে নাই, জাকির আইস, জাকিরও আসে নাই, এই জাকির তো হলো ওই আমজাকির আছে। তাহলে কি গো আমরা একটা অবশ্যই আমাদের এটা ছিল ওদিকে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মসজিদ সমাজের লোক আছি আমরা, কি আছে, আমরা শুধু তাহলে মসজিদ সমাজ থেকেও আপনাকে খাতমত করার চেষ্টা করবো। সেক্টর থাকবে, একটা সেক্টর, কমিটি তো পুরোটাই একটা কমিটি থাকবে, ইসলামী ব্যাংকের তারপরে সেক্টর যাদের সেক্টর সেটা বলে আমরা করবো। আমাদের ওই টোটাল কথা উঠেছে, আমাদের টোটাল ব্যাটিং হইল ওই 300
5 জন থাকবে আমাদের এই 3টা প্রতিষ্ঠানে। 305 জনের একটা গ্রুপ অফ কোম্পানির মধ্যে থাকবে। এটার আবার 3 ভাগ করে এই 105 জন করে 3 জায়গায় থাকবে। এইভাবে আমরা কাজকর্ম করবো। তারপর গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়তো যদি কোনো তাহলে আমরা ওই মেডিকেল লাইনে মামাকে এখন আপাতত অ্যাডভাইজারি করি, আর ওই মোজাক্কির আর ডাক্তার মোস্তাক, ডাক্তার মোস্তাক, এই 3 জনকে আমরা অনুরোধ করবো। আর কে থাকতে পারে না আমাদের সাথে এদিকে? আর ডানমাটের পক্ষ থেকে আমাদের পার্টনার প্রতিষ্ঠান ডিমার্সের পক্ষ থাকতে পারে। ডিমার্সের পক্ষ থেকে একজন রাখেন। যোগাযোগ থাকবে। হ্যাঁ না ইয়া কই ওই রিলায়েন্সের চেয়ারম্যানের বাইরে শুরু করবে চলে গেছে ওনারা জাস্ট ওই একই সাথে অবশ্য চিনে দিয়ে গেছে অ্যাডভোকেট সব কোর্স দুজন একসাথে গেছে রিলায়েন্সে গেছে গেল আসলো দেখো ইয়া পাইতে পারো, এরকম একটা কথা আছে না, সাইকোজা দেখো যে মনে মুক্ত পাইতে পারো। যেখানে আনসাই দেখবেন হ্যাঁ ওই তো হিসাব বলবো। সেই হিসাবে মোটামুটি গ্রহণযোগ্য যাকে পাবেন তাকেই আমাদের পাঠানো সম্ভব। তাই বললাম না অ্যাডভোকেট সব এরকম নাম হইলে আইসা তারপর চলে গেলেন, অন্য ছিল তারাও চলে যাওয়া হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা ওই ডিমার্সের পক্ষ থেকে একজন, আর ডাক্তার মুজাক্কির, ডাক্তার মোস্তাক আর মামা, 4 জন হলো না? আরেকজনকে আমাদের ওই উনি খুব আমাদের ব্যাপারে মেহনত করেন, কাজী সাহেব, মাওলানা কাজী শফিকুল ইসলাম। ওই নোট করতে থেকে হ্যাঁ আব্দুল ওয়াহাব স্যার, মুজাক্কির, মোস্তাক, ওই ডিমার্সের একজন, আর এই কাজী সাহেব, ওনারা মানে মেডিকেল সাইডটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ ওটা মসজিদ সমাজের রেজুলেশন একটা ঢুকাইবা, আর এই ব্যাংকের রেজুলেশন ঢুকাইবা। এই কমিটির যে 5 জন বলছে না, 4 জনের ফোন নাম্বারটা আমাকে দিলে ভালো, আর আমারটা তাদের দিয়ে ওই 5 জনেরটা একত্র করে 5 জনকে আবার মেসেজ করে দিবা, তাহলে 5 জনের কাছে হবে। তারপরে এখন মিটিং হয়তো আমার বাসায় হইতে পারে, এখানে হইতে পারে, সেটা এই সাইডটাও আমাদের খুব দরকার। এটা আমরা বেশি ইম্পর্টেন্স এই জন্যে, একদিকে খ্যাতমত আর একদিকে ইনকাম। কেননা মানুষের অসুস্থতায় সামান্য উপকার করলে এটা কিন্তু খুব উপকার। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে যদি সামান্য উপকার করা হয় তাহলে অনেক করে, এবং অনেক সামান্য জিনিস দিয়ে অনেক অনেক উপকার হয়। সময় মতো অনেক সামান্য জিনিস অনেক বড় উপকার। চিকিৎসা শুরু করে না, কিন্তু ইন্ডিয়ার কারণে ইন্ডিয়া মানে বাংলাদেশের চিকিৎসা শুরু করে তাকে ইন্ডিয়ার লোক দাম হবে। এখন 20 বছর পুরোনো মেটেরিয়ালগুলো নিয়ে এসে বাংলাদেশের চিকিৎসা সরকার লেটেস্ট আনে না, কারণ ইস্যুতে আনে না। আমার চিকিৎসা বিজ্ঞানে যেটুকু অঙ্গনে যেটুকু চলাফেরা আছে আমার সাথে, আমার ধারণা আমাদের বাংলাদেশের ডাক্তারদের ট্যালেন্ট যে কোনো দেশের সঙ্গে, কিন্তু এই ওভারঅল একটু সব জায়গায় একটু দুর্নীতিটা আছে, যে এই জন্য প্রপার ট্রিটমেন্টটা প্রপার চিকিৎসাটা এটা তো অনেক আগে বলা হয়েছে। তুমি যাও কেন? বলে দিচ্ছি তো বলতে কষ্ট লাগে, দুঃখ হয়। আমরা এই মেডিকেল সাথে এমন একটা প্রোগ্রাম করছিলাম যে রাস্তাঘাটে মুমূর্ষু রোগী যারা পড়ে থাকবে, যাদের দেখাশোনার কেউ নাই, তাদেরকে আমরা গাড়িতে করে প্রথমে মেডিকেলে নিয়ে আসতাম। অবস্থা বুঝে যেখানে পাঠাইতো সেখানে পাঠাইতাম, এবং সেটা পত্রিকা দিয়েছিলাম যে এরকম ধরনের যদি কোনো লোক দেখেন রাস্তাঘাটে পড়ে আসে আমাদেরকে জানাবেন। অনেকে জানাইতো, এর জন্য আলাদা একটা টিম ছিল,
তারা ওদেরকে পিক আপ করে নিয়ে আসতো, অথবা যদি দেখা যায় এমন অবস্থা পিক আপ নিয়ে আসা যায় না, মেডিকেলে পাঠাই এই সার্ভিসও কিন্তু দেওয়া ভর্তির সময় শুরু করছে। ভালো। কিন্তু দুর্ভাগ্যতা হলেও না, যেটা বলতেছিলাম, এমন একটা লোককে যদি হয়, আমার একটা ফ্রেন্ডকে আমার নিয়ে আসছিলাম ঢাকা মেডিকেল থেকে এনে আসছিলাম, এটা যে কত বড় সোয়াবের কাজ, অসহায় এমন আছে, ওই হসপিটালের আছে, মানে ওই ইয়ারা পরিবার এমন অবস্থা হয়ে গেছে, হয়তো নিঃস্ব হয়ে গেছে বা বিরক্ত হয়ে গেছে, ইয়া করে না, যোগাযোগ করে না, ঠিক আছে থাক, হসপিটাল থেকে যত পারে হলো। তো ওইসব রোগীগুলাকে আমার জানার মধ্যে ওই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বা এই ধরনের প্রতিষ্ঠান থেকে ইয়ে করা হয়েছে। অনেক চ্যারিটি প্রোগ্রাম আছে। হ্যাঁ, চ্যারিটি প্রোগ্রাম আছে।